ঘর অন্ধকার, দরজা বন্ধ, তবু ভেতরে আলো। মঙ্গলবার বিকেলে তেহরানে এমন এক বৈঠক হলো যার ঢেউ আঞ্চলিক রাজনীতি পেরিয়ে ছড়িয়ে পড়বে মহাকাশ পেরিয়ে আফ্রিকার অন্তরে। মুখোমুখি বসলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল সাইয়েদ আব্দুর রহিম মুসাভি ও দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার জেনারেল রুদজানি মাফওয়ানা। তাদের চোখে একটাই লক্ষ্য, পারস্পরিক জাতীয় স্বার্থ রক্ষা আর সেই জন্য সামরিক সহযোগিতা আরও গভীর করা। সরকারি বিবৃতিতে এই সফরকে বলা হলো তেহরান প্রিটোরিয়া সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। বৈঠকে মুসাভি স্পষ্ট জানালেন, দুই দেশের রাজনৈতিক মিল কেবল কাগজে রাখার বিষয় নয়, এটি কাজে লাগিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে গভীর সহযোগিতা গড়ে তুলতে হবে। তার কণ্ঠে গর্ব মিশ্রিত দৃঢ়তা। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস বিরোধী বাহিনী। তাদের অর্জিত অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভাগ করে নিতে আমরা প্রস্তুত। শুধু IRGC নয়, ইরানের সেনাবাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং লজিস্টিক ইউনিটের দক্ষতাও তার তালিকায় ছিল, যা প্রযুক্তি, সামরিক শিল্প ও নিরাপত্তা জোরদারে আফ্রিকার উপকারে আসতে পারে। কথার মাঝেই মুসাভির কণ্ঠে শোনা গেল সতর্কতার সুর। তিনি মার্কিন ইসরায়েলি সাম্প্রতিক পদক্ষেপকে সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করলেন আর এক হুঁশিয়ারি দিলেন, যদি আবার আগ্রাসন ঘটে ইরানের প্রতিক্রিয়া হবে আরও নির্ণায়ক। তার কথাই শুধু শক্তির প্রদর্শন নয়, ছিল দৃঢ় সংকল্প। যুদ্ধ হোক বা কূটনৈতিক সংঘাত, ইরান প্রস্তুত নিজের অবস্থান রক্ষায়। বৈঠকে এক আবেগঘন মুহূর্ত এলো যখন মুসাভি প্রশংসা করলেন দক্ষিণ আফ্রিকার সেই উদ্যোগের, যেখানে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চালাচ্ছে। মুসাভির ভাষায় এই পদক্ষেপ ইরানের ন্যায় বিচার ভিত্তিক নীতির সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। কমান্ডার মাফওয়ানা স্মরণ করালেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী সংগ্রামের দিনগুলো। তখন ইরান ছিল তাদের অন্যতম আন্তর্জাতিক সমর্থক। সেই ঐতিহাসিক সহায়তা তার মতে দুই দেশের সম্পর্ককে শুধু কৌশলগত নয়, আবেগের বন্ধনেও বেঁধে দিয়েছে। এই বৈঠক কেবল অস্ত্র বা প্রযুক্তি বিনিময় চুক্তি নয়, এখানে গড়ে উঠেছে দুই মহাদেশের, এশিয়া ও আফ্রিকার এক যৌথ কৌশল। ইরান যে একদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি প্রভাব ঠেকাতে দৃঢ়, এখন সেই শক্তি আফ্রিকার মিত্রের সঙ্গে ভাগ করছে। দক্ষিণ আফ্রিকার জন্য এটি অর্থনৈতিক ও সামরিক ক্ষমতা বাড়ানোর সুযোগ, আর ইরানের জন্য এটি আন্তর্জাতিক মঞ্চে নতুন এক কূটনৈতিক ঢাল। বৈঠক শেষে দুই জেনারেল যখন করমর্দন করলেন, তা যেন ছিল দুই মহাদেশের সামরিক শক্তির প্রতীকী মেলবন্ধন। বাস্তবে হয়তো কোনো চুক্তি সই হলো কয়েক পাতার কাগজে, কিন্তু এর প্রতিধ্বনি পৌঁছাবে সমুদ্র পেরিয়ে, সীমান্ত ছুঁয়ে, শক্তির নতুন সমীকরণ আঁকতে। ইরান আবারও প্রমাণ করলো তারা শুধু নিজের জন্য লড়তে জানে না, বরং বন্ধুর জন্য বর্ম হয়ে দাঁড়াতে পারে। আর এই বন্ধুত্ব, ইতিহাস বলে, অনেক সময় এই যুদ্ধক্ষেত্রের গতি বদলে দেয়। ট্রাম্প বনাম ইরান, প্রতিশোধের এক নতুন অধ্যায়। এক শীতল যুদ্ধের বাতাস বইছে মধ্যপ্রাচ্যে, যেখানে প্রতিটি শব্দই যেন এক একটি বোমা। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে পারমাণবিক কর্মসূচি, জানিয়ে চলছে ইরান আর আমেরিকার মধ্যে ব্যাপক উত্তেজনা। এই উত্তেজনা আরও বেড়েছে যখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য সরাসরি হুমকি দিয়েছেন। কিন্তু ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানও নীরব থাকেনি। তাদের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি এক বজ্র কঠিন হুঙ্কার দিয়েছেন, যা আমেরিকার জন্য এক স্পষ্ট সতর্কবার্তা। ট্রাম্পের হুমকি ছিল স্পষ্ট, যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে তারা আরও হামলার শিকার হবে। কিন্তু ট্রাম্প হয়তো ভুলে গেছেন, এই ইরান এখন আর দুর্বল নয়। জেনারেল মুসাভি ফার্স্ট নিউজ এজেন্সিকে বলেছেন, আমেরিকা নিরাপদ নয়। এই কথাগুলো কোনো সাধারণ বিবৃতি নয়, বরং এটি এক গভীর প্রতিশোধের প্রতিশ্রুতি। তিনি আরও বলেন, তোমরা আমেরিকানরা কি মনে করো যে আজই পৃথিবীর শেষ দিন? আগামীকাল এই অঞ্চলে তোমাদের দখল এই জাতির শহীদদের সন্তানদের দ্বারা চ্যালেঞ্জ করা হবে না, এমনকি যদি এই প্রজন্মের একজনও অবশিষ্ট থাকে। আগামীকাল এই অঞ্চলে তোমাদের দখল এই জাতির শহীদদের সন্তানদের দ্বারা চ্যালেঞ্জ করা হবে না, এমনকি যদি এই প্রজন্মের একজনও অবশিষ্ট থাকে। তোমরা আমেরিকানরা তাদের প্রতিশোধের আঘাত থেকে নিরাপদ থাকবে না। মুসাভি যেন আমেরিকার অতীত আগ্রাসন ও হত্যাকাণ্ডের প্রতিশোধের আগুন উস্কে দিলেন। তার কথাগুলো স্পষ্ট করে দেয় যে ইরান তাদের শহীদদের কোনোদিন ভুলবে না এবং এর প্রতিশোধ নিতে তারা বদ্ধপরিকর। গত 13ই জুন ইসরায়েল ইরানকে আক্রমণ করে দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যা তাদের জন্য হুমকি। এরপর 22 জুন আমেরিকাও ইসরায়েলের সাথে হাত মিলিয়ে ইস্পাহান, নাতানজ এবং ফোর্দোতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। ট্রাম্প তখন দাবি করেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু এখনকার পরিস্থিতি দেখে মনে হচ্ছে ট্রাম্পের সেই দাবি সম্পূর্ণ মিথ্যা ছিল।
ইরান বরাবরই বলে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু আমেরিকা ও ইসরায়েল এই দাবিকে কোনোদিন বিশ্বাস করেনি। এই দুই দেশের হামলা ইরানকে আরও বেশি সতর্ক ও শক্তিশালী হতে বাধ্য করেছে। জেনারেল মুসাভির এই হুমকি থেকে বোঝা যায় ইরানের প্রতিশোধের আগুন এখনো জ্বলছে। তারা শুধু কথার কথা বলছে না, বরং তাদের প্রতিটি শব্দে এক গভীর সংকল্পের প্রতিফলন দেখা যায়। ট্রাম্পের হুমকি ছিল এক আঘাত, আর মুসাভির জবাব ছিল এক পাল্টা আঘাত। এই দুই দেশের মধ্যে যে উত্তেজনা বাড়ছে তাতে মনে হয় মধ্যপ্রাচ্যে যে কোনো সময় আবারও সংঘাতের সূচনা হতে পারে। এক মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে যেখানে উভয় পক্ষ একে অপরের ওপর প্রতিশোধের চাপ সৃষ্টি করছে। এই লড়াইয়ে কে শেষ পর্যন্ত জিতবে তা সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, ইরান এখন আর সেই পুরনো ইরান নয়। তারা এখন তাদের আত্মবিশ্বাস আর প্রতিশোধের আগুনে আরও বেশি শক্তিশালী। নজরে রাখছে অধিকৃত পশ্চিম তীরে পুতিনের দূতদের উপর হামলা। পশ্চিম তীরে হামলার পর রাশিয়ান দূতাবাস জবাব দাবি করেছে। পশ্চিম তীর অঞ্চলে একটি রাশিয়ান কূটনৈতিক যানবাহনে হামলা চালানো হয়েছিল। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গাড়িটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে উল্লেখযোগ্য যান্ত্রিক ক্ষতি করেছে। ৩০ জুলাই জিভাত আসাফের অবৈধ ফাঁড়ির কাছে এই ঘটনা ঘটে। এই এলাকাটি রামাল্লার ঠিক পূর্বে এবং জেরুজালেমের প্রায় ২০ কিলোমিটার উত্তরে অবস্থিত। গাড়িটিতে রাশিয়ান কূটনৈতিক কর্মী ছিল। কূটনীতিকরা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং ইসরায়েল উভয়ের কাছেই অনুমোদিত ছিলেন। আক্রমণের সময় বসতি স্থাপনকারীরা রাশিয়ানদের হুমকি দিচ্ছিল বলে জানা গেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি সেনাবাহিনীর সম্পূর্ণ নিষ্ক্রিয়তার নিন্দা জানিয়েছে। অভিযোগ উঠেছে আইডিএফ সৈন্যরা আক্রমণাত্মক আচরণ বন্ধ করার চেষ্টা করেনি। রাশিয়া ইসরায়েলি সৈন্যদের হস্তক্ষেপের অভাবকে বিশেষভাবে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে। মস্কো তেল আবিবের কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে একটি কূটনৈতিক প্রতিবাদপত্র জমা দিয়েছে। রাশিয়া এই ঘটনাকে ১৯৬১ সালের ভিয়েনা কনভারসেশনের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। এই কনভেনশন বিশ্বব্যাপী আয়োজক দেশগুলিতে কূটনীতিকদের সুরক্ষার নিশ্চয়তা দেয়। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক বিবৃতিতে বলেন, এই হামলাকে আমরা ১৯৬১ সালের ডিপ্লোম্যাটিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভারসেশনের গুরুতর লঙ্ঘন হিসেবে দেখছি। সবচেয়ে হতবাক করার বিষয় হলো ইসরায়েলি সেনাদের উপস্থিতি থাকা সত্ত্বেও তারা হামলা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি। জাকারোভার দেওয়া তথ্য মতে ৩০ জুলাই তারিখে প্যালেস্টাইন অথরিটির সঙ্গে রাশিয়ার কূটনৈতিক মিশনের একটি গাড়ি জিভাত আসাফের পাশ দিয়ে যাওয়ার সময় একদল ইসরায়েলি বসতি বাসিন্দারা হামলার শিকার হয়। তারা গাড়িটিতে ভাঙচুর চালায় এবং রুশ কূটনীতিকদের হুমকি দেয়। তেল আবিবে অবস্থিত রাশিয়ান দূতাবাস ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে একটি আনুষ্ঠানিক ঘোষণাপত্র জমা দিয়েছে। ফিলিস্তিনি রাষ্ট্র সমাধানের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করার পর এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে আবারও ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে রাশিয়া। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি মেসকেভ বলেন, ইসরায়েলি ফিলিস্তিন দ্বন্দ্বের একমাত্র সমাধান হল দ্বিরাষ্ট্র নীতির ভিত্তিতে সমাধান। ১৯৮৮ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা সমর্থন করেছিল বলে উল্লেখ করেন তিনি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে গাড়িটিতে রাশিয়ার প্যালেস্টাইন মিশনের কূটনীতিকরা ছিলেন। ঘটনার পরপরই তেল আবিবে অবস্থিত রুশ দূতাবাস ইসরায়েল সরকারের কাছে একটি ডিমার্স বা আনুষ্ঠানিক প্রতিবাদপত্র পাঠিয়েছে। রুশ কূটনৈতিক গাড়িতে হামলার পর আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নিন্দার ঝড় উঠলেও এখন পর্যন্ত ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে এই ঘটনার কোনো ব্যাখ্যা দেয়নি। ইসরায়েলি সেনাবাহিনীও হামলাকারী বসতিবাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীরে সহিংসতা এখন আর শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধে সীমাবদ্ধ নেই, এটি এখন আন্তর্জাতিক কূটনীতিকদের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। ইউক্রেনের আকাশে ইরানের ড্রোন, যুদ্ধের ময়দানে নতুন মোড়। ইউক্রেনের যুদ্ধের ময়দানের দৃশ্য। রাশিয়ার রণক্ষেত্রে আজ যে অস্ত্র প্রতিধ্বনিত হচ্ছে তার নেপথ্যে রয়েছে এক দুরন্ত সম্পর্ক, ইরান এবং রাশিয়া। পশ্চিমা দেশগুলোকে হতবাক করে দিয়ে ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোন এখন ইউক্রেনের আকাশ দাপিয়ে বেড়াচ্ছে। এই ড্রোনগুলো তুলনামূলকভাবে সস্তা হলেও এর কার্যকারিতা মারাত্মক। এটি এতটাই সফল যে রাশিয়া এখন নিজেরাই এই ড্রোন তৈরি করতে শুরু করেছে।
আলাবোগা ড্রোনের নতুন সাম্রাজ্য। মস্কো থেকে প্রায় 600 মাইল দূরে রাশিয়ার আলাবোগা নামক এক স্থানে গড়ে উঠেছে এক বিশাল ড্রোন কারখানা। এটি কোনো সাধারণ কারখানা নয়, বরং ইরানের ডিজাইন করা শাহেদ 136 ড্রোনের একটি নতুন উৎপাদন কেন্দ্র। সাম্প্রতিক সময়ে এই কারখানায় উৎপাদন এতটাই বেড়েছে যে পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে এখন ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত 90% শাহেদ ড্রোনই রাশিয়ায় তৈরি হচ্ছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে এই কারখানা আরও সম্প্রসারিত হচ্ছে, নতুন ভবন ও থাকার জায়গা তৈরি হচ্ছে। রাশিয়ার এই স্বনির্ভরতা দেখে স্বয়ং ইরানও বিস্মিত। 2023 সালে রাশিয়া এবং ইরান $1.75 বিলিয়ন এক বিশাল চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করতে পারবে। লক্ষ্য ছিল 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে 6000 ড্রোন তৈরি করা, কিন্তু রাশিয়া প্রায় 1 বছর আগেই সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এখন প্রতি মাসে আলাবোগা কারখানায় 500 এর বেশি ড্রোন তৈরি হচ্ছে। শুরুর দিকে ইরান এই উদ্যোগকে সমর্থন জানালেও রাশিয়ার উন্নত সংস্করণ দেখে তারা চমকে ওঠে। ইরানের বিশ্লেষক দায়েরি বলেন, রাশিয়া সবসময় বেশি নিতে চায় আর কম দিতে চায়, এটা ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য। এই দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে চাপা অসন্তোষ আরও গভীর। জানা গেছে রাশিয়া তাদের চুক্তির অধীনে ইরানকে যথাযথ অর্থ পরিশোধ করেনি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে কিছু অর্থ আটকে গেছে এমন দাবি থাকলেও ইরানি কোম্পানি সাহারা থান্ডার বলছে তারা প্রাপ্য অর্থ পায়নি। আর সবচেয়ে বড় ধাক্কা আসে জুন মাসে, যখন ইসরায়েল 12 দিন ধরে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। সেই সময় ইউক্রেন যুদ্ধে ইরানের কাছ থেকে ব্যাপক সামরিক সহায়তা পাওয়া সত্ত্বেও রাশিয়ার পক্ষ থেকে একটি দুর্বল ও প্রায় নীরব প্রতিক্রিয়া আসে। এই ঘটনা ইরানকে গভীরভাবে অসন্তুষ্ট করে। সম্প্রতি একটি বড় সামরিক পরিবহন বিমান মস্কো থেকে তেহরানে যায় এবং আবার ফিরে আসে। গোয়েন্দা সূত্রের মতে এই বিমানে রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু অংশ ছিল। যদিও রাশিয়া বা ইরান কেউই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। এটি একটি ইঙ্গিত যে সামরিক সম্পর্ক এখনও পুরোপুরি ছিন্ন হয়নি। বিশ্লেষকরা বলছেন, সম্পর্ক যতই টানাপোড়েনের মধ্যে দিয়ে যাক না কেন, ইরান রাশিয়ার কাছ থেকে কিছু সুবিধা পাবে। মস্কোর কাছ থেকে সামরিক প্রযুক্তি, হার্ডওয়্যার এবং অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার আশা এখনও ইরানের আছে। একদল আরেক দলের প্রয়োজন মেটাতে গিয়ে তৈরি করছে এক নতুন রাজনৈতিক ও সামরিক সমীকরণ, যার পরিণতি এখনও অস্পষ্ট। তবে প্রশ্ন থেকেই যায়, এই সহযোগিতার আড়ালে কি রাশিয়া একাই লাভবান হচ্ছে, নাকি ইরানও কিছু পাচ্ছে? এবং এই জটিল সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে মোড় নেবে? ইরানের হুঁশিয়ারি, আর এক চুল আগালেই ধ্বংসের শুরু। ঘড়ির কাঁটা থেমে যায় না, কিন্তু কিছু মুহূর্ত ইতিহাসে জমে থাকে চিরকাল। 12 দিনের রক্তাক্ত আগ্রাসনের ঠিক 40 দিন পর ইরানের মাটি থেকে উঠল এক বজ্রধ্বনি। ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়ে দিল, এবার আর শুধু প্রতিরক্ষা নয়, এবার পাল্টা ধ্বংস। এক চুল এগোলেই কিয়ামত নেমে আসবে। এক বিবৃতিতে IRGC সাফ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল অথবা তাদের কোনো মিত্র যদি আবার ইরানের মাটি কিংবা স্বার্থে হাত বাড়ায়, তবে তাদের মুখে পড়বে এমন প্রতিঘাত যা তারা কল্পনাও করতে পারবে না। তাদের ভাষায় এই প্রতিক্রিয়া হবে কঠোর, কল্পনার বাইরে, ট্রু প্রমিস 3 এর থেকেও ভয়ঙ্কর। IRGC আরও বলেছে, তারা ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সব শাখা নিয়ে সর্বাত্মক প্রস্তুত। ইরানের প্রতিটি পর্বত, মরুভূমি, আকাশ যেন এখন এক বিশাল সতর্ক কামান। যুদ্ধবিরতি ইরানি চাপিয়ে দিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, 12 দিনের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে ইরান। তাদের মতে শুধু শক্তি নয়, বিচক্ষণ কৌশল আর আত্মবিশ্বাসেই এসেছে এই সাফল্য। ইসরায়েলি হামলায় যেসব IRGC কমান্ডার শাহাদাত বরণ করেছেন, তাদের স্মরণে এই বিবৃতিতে বলা হয়েছে, এই রক্ত বৃথা যাবে না। শহীদের রক্তই আজ ইরানকে বৈশ্বিক শক্তিতে পরিণত করেছে। ইরান একা নয়, পেছনে রাশিয়া। বিবৃতিতে সরাসরি রাশিয়ার নাম না থাকলেও রাশিয়া ও ইরান এখন ঘনিষ্ঠ সামরিক মিত্র। ইউক্রেন যুদ্ধ যেমন রাশিয়াকে বদলে দিয়েছে, তেমনি পশ্চিমা আগ্রাসনের মুখে ইরানও তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন এক শক্তি হিসেবে। ইরান রাশিয়া এখন যেন একই ঘূর্ণিতে, একই লক্ষ্য, একই প্রতিশোধ। পশ্চিমা বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রোগ্রামের উন্নয়নে রাশিয়ার পরোক্ষ মদদ রয়েছে। যখন পশ্চিমারা ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি করছে, তখন রাশিয়া তাদের পাশে দাঁড়িয়েছে। ট্রু প্রমিস 3 ও হেরাল্ড অফ ভিক্টরি।
এই দুটি সামরিক অভিযান এখন ইরানের গর্ব। বলা হয়েছে এই অপারেশন দুটি শুধু হামলা নয়, এগুলো ছিল এক যুদ্ধ শিল্পের নিদর্শন, যেখানে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, সাইবার যুদ্ধ সব একসাথে ব্যবহৃত হয়েছে শত্রুকে স্তব্ধ করতে। বিশ্ব এখন ইরানের দিকে তাকিয়ে। আইআরজিসির মতে এখন বিশ্ব দেখছে কিভাবে ইরান অপরাধী ইহুদি আমেরিকান জোট এর বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে। বিবৃতিতে দাবি করা হয়েছে ইরানের লড়াই বিশ্বে ন্যায় ও স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে। ইহুদিবাদী ইসরায়েল বুঝতে পেরেছে যে তারা একটি কৌশলগত ভুল করেছে। একথা উল্লেখ করে ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক বলেছেন, শত্রুর হুমকি শেষ হয়ে গেছে এমনটা আমরা ভাবছি না। মেজর জেনারেল হাতামি জোর দিয়ে বলেন, ইসলামী ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি এখনও অক্ষুণ্ণ রয়েছে এবং ফের সামরিক অভিযানের জন্য প্রস্তুত। ঠিক যেমনটি আমরা যুদ্ধবিরতির শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর উপর আমাদের আক্রমণ চালিয়ে গিয়েছিলাম। প্রতিরক্ষা শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তির সাথে সম্পর্কিত এবং সকল ক্ষেত্রে আমরা আগের চেয়ে আরও দৃঢ়ভাবে আমাদের পথ চালিয়ে যাব। রাতের আকাশে সাইরেনের হাহাকার, চারদিক যেন এক অনিশ্চিত অপেক্ষায় থমকে আছে। কিন্তু সেই নীরবতা ভেঙে দিল আগুনের রেখা। গাজা থেকে ছোড়া হামাসের রকেট, ইসরায়েলের গর্ব, তাদের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেল এই আঘাতে। দক্ষিণ ইসরায়েলের নাহাল ওজ, কাফার আজা আর সাআদ তিনটি বসতিতে বাজতে শুরু করলো সতর্কতার সাইরেন। কয়েক সেকেন্ডের মধ্যে রকেট ভেদ করে ঢুকে গেল ইসরায়েলি আকাশে। কিন্তু এই রকেটগুলো ছিল যেন বালুর ভেতর দিয়ে সাপের মতো, চোখের আড়াল কিন্তু প্রাণঘাতী। কোনো হতাহতের খবর নেই, কিন্তু ইসরায়েলের জন্য আঘাতটা প্রতীকী। প্রতিরক্ষা ব্যবস্থার অজেয় দেওয়ালে আবারও ফাটল ধরল। এই আঘাতের পেছনে আছে আরেক নাটকীয় পটভূমি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকদিন আগে মন্ত্রিসভা অনুমোদিত গাজা দখলের পরিকল্পনা প্রকাশ করেছেন। বিশ্বজুড়ে যখন এই পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা বাড়ছে, তখন গাজা সীমান্তে ট্যাঙ্ক আর সশস্ত্র সেনাদের দেখা মিলছে। দেশেও ফুঁসছে ক্ষোভ, কারণ ইসরায়েলিরা ভয় পাচ্ছে গাজায় থাকা জীবিত ও মৃত মিলিয়ে প্রায় 50 জন জিম্মির জীবন ঝুঁকিতে পড়তে পারে। কিন্তু এই মুহূর্তে যে বার্তাটা সবচেয়ে জোরে কানে বাজছে তা এসেছে হামাস ও ফিলিস্তিনি প্রতিরোধ শক্তির দিক থেকে। তোমাদের দখল যতই বাড়ুক, আমাদের আঘাত থামবে না। গত কয়েক সপ্তাহের সংঘাত দেখিয়ে দিয়েছে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে এখন শুধু ঘরে বানানো রকেট নয়, কৌশলগত পরিকল্পনাও আছে। তাদের আঘাত এখন ইসরায়েলের দুর্বল জায়গাগুলোতে সঠিকভাবে লাগছে। গাজার মাটিতে যেখানে বহু মানুষ ক্ষুধা আর অনাহারে দিন কাটাচ্ছে, গত 24 ঘন্টায় অপুষ্টিতে ঝরে পড়ছে একের পর এক প্রাণ। সেখান থেকেই প্রতিরোধের আগুন জ্বলছে। ধ্বংসস্তূপের ভেতরে জন্ম নিচ্ছে নতুন লড়াইয়ের ইচ্ছা। প্রতিটি হামলার সাথে যেন ফিলিস্তিনিরা বিশ্বকে মনে করিয়ে দিচ্ছে তারা নিঃশব্দে হারিয়ে যাবে না। টুইস্টটা এখানে, ইসরায়েল যখন ভাবছিল দখল অভিযান তাদের শক্তির প্রদর্শনী হবে, তখনই হামাস তাদের আকাশ প্রতিরক্ষা ভেদ করে দেখিয়ে দিল গাজার প্রতিরোধ শুধু বেঁচে নেই, বরং আগের চেয়ে বেশি সাহসী। এই আঘাত সামরিকভাবে হয়তো বড় ক্ষতি করেনি, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে ইসরায়েলের নিরাপত্তা বর্মে এক গভীর দাগ কেটে গেছে। দক্ষিণ ইসরায়েলের আকাশে ছড়িয়ে থাকা সেই আগুনের রেখাগুলো এখন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু রকেটের ধোঁয়া নয়, বরং দখলদারির বিরুদ্ধে অদম্য এক জাতির শ্বাসরুদ্ধ প্রতিরোধ। গাজার গলিপথে হয়তো আলো কম, খাবার কম, জীবনযাত্রা দুর্বিষহ, কিন্তু সেখানকার মানুষের সংকল্পের আলো নিভে যায়নি। যুদ্ধের এই অধ্যায়ে হামাস যেন বিশ্বের সামনে বলে দিল, আমরা শুধু বেঁচে নেই, আমরা প্রতিরোধ করছি। আর প্রতিবার তোমরা এগোলে আমরা আঘাত করব। সেই আঘাত তোমাদের কল্পনার চেয়েও গভীর হবে। রাতের অন্ধকারে যেন কোনো সিনেমার গোপন দৃশ্য। দরজা বন্ধ, জানালায় মোটা পর্দা, চারপাশে অস্ত্রধারী পাহারা। ভেতরে কি বসে আছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানীরা, যাদের নাম ইসরায়েলের হিট লিস্টে? টেলিগ্রাফের প্রতিবেদন বলছে কমপক্ষে 15 জন শীর্ষ বিজ্ঞানীকে হঠাৎ করে আত্মগোপনে পাঠিয়েছে তেহরান। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে যারা ছিলেন তাদের বদলে দেয়া হয়েছে এমন শিক্ষকদের যাদের পরমাণু কর্মসূচির সঙ্গে কোনো সম্পর্কই নেই। কারণটা ভয়াবহ। 2010 সাল থেকে মোসাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন ইরানের পরমাণু প্রকল্পের মস্তিষ্করা। কেবল জুন মাসেই 12 দিনের ব্যবধানে হত্যা করা হয় অন্তত 30 জন বিজ্ঞানীকে। খবর এলেই তেহরান জেগে ওঠে। শুরু হয় শিকারের খেলা। ইরানের গোয়েন্দারা দেশ জুড়ে খুঁজতে থাকে ইসরায়েলি গুপ্তচরদের। সন্দেহভাজন কয়েকশো মানুষ ইতিমধ্যেই ধরা পড়েছে। এর মধ্যেই ঘটে আরেক নাটকীয় মোড়। রুজবে ভাদি নামের এক পরমাণু বিজ্ঞানী ধরা পড়লেন ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে। আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর ফাঁসিতে ঝুলে শেষ হলো তার গল্প।
এই মৃত্যুই যেন বার্তা, বিশ্বাসঘাতকতার দাম শুধু পদ হারানো নয়, জীবন হারানো। তেহরান এবার আর কোনো ঝুঁকি নিতে চায় না। তালিকাভুক্ত প্রায় 100 বিজ্ঞানীর মধ্যে যাদের প্রাণ সবচেয়ে ঝুঁকিতে, তাদের জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। কেউ গোপন শহরে, কেউ পাহাড় ঘেরা সুরক্ষিত বাড়িতে, কেউ বা উত্তর উপকূলে, সবখানেই 24 ঘন্টা পাহারা। দেহরক্ষীদের নিয়েও এসেছে বড় পরিবর্তন। যাদের উপর সামান্য সন্দেহ, তাদের সরিয়ে আনা হয়েছে বিশ্বস্ত নতুন মুখ। নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে। ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এটি জানায় দ্য টেলিগ্রাফ। কর্মকর্তারা বলেন, বিজ্ঞানীদের তাদের পরিবারের সদস্যদের সাথে তেহরানে এবং দেশের উত্তর উপকূলে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। ইরান জানে এটি শুধু প্রাণ বাঁচানোর লড়াই নয়, এটি রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। তাদের পরমাণু কর্মসূচি কেবল প্রযুক্তি নয়, এটা শক্তি, প্রতিরোধ আর রাজনৈতিক মর্যাদার প্রতীক। আর তাই ইসরায়েলের বার্তা যতই ভয়ঙ্কর হোক, যে ইরানের পরমাণু কর্মসূচিতে কাজ করবে সে স্বয়ংক্রিয়ভাবে আমাদের লক্ষ্য। তেহরান পিছু হচ্ছে না, বরং এই খেলায় ইরান আরও ধূর্ত হচ্ছে। বিজ্ঞানীদের একদল গোপনে কাজ চালিয়ে যাচ্ছে অজানা স্থানে। যাদের সামনে পাঠানো হয়েছে তারা ছায়া মাত্র, ভুল টার্গেটে ইসরায়েলকে ব্যস্ত রাখতে। যেন দাবার বোর্ডে রাজার নিরাপত্তায় বারবার গুটি বদলানো হচ্ছে। টুইস্টটা এখানে, ইসরায়েল হয়তো ভেবেছিল ভয় দেখিয়ে বা গুপ্ত হত্যা চালিয়ে ইরানের পরমাণু স্বপ্ন থামানো যাবে, কিন্তু তেহরান সেই চাপকে পরিণত করেছে এক ধরনের গোপন অস্ত্রে, অদৃশ্য বিজ্ঞানী, ছায়াময় ল্যাব আর এক অটল বার্তা, আমরা আছি, কাজ থামবে না। এই গোপন শহরগুলোতে হয়তো এখনো রাত জেগে চলছে হিসাব, পরীক্ষা আর পরিকল্পনা। বাইরে অন্ধকার, ভেতরে আলো, আর সেই আলোয় গড়ে উঠছে এমন কিছু যা হয়তো একদিন ইসরায়েলের কৌশলকে উল্টে দেবে, চুপি সারে, বিনা শব্দে, ঠিক যেমন করে ইরান তার সবচেয়ে মূল্যবান মস্তিষ্কগুলোকে আড়ালে রেখেছে। রাতের আকাশে যুদ্ধবিমান গর্জে ওঠে, গাজার বুকে ধুলো আর ধ্বংসের স্তূপ জমে ওঠে। আর এই দৃশ্যের মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের হাতে আঁকেন এক নতুন মানচিত্র, গাজা সিটি দখলের পরিকল্পনা। এটি শুধু সামরিক কৌশল নয়, বরং এক রাজনৈতিক দাবার চাল। 2 বছরের যুদ্ধের আর 2 মাসও নেই। এর মধ্যেই নেতানিয়াহু নিজের নিরাপত্তা মন্ত্রিসভায় তোলেন এই প্রস্তাব, গাজার কেন্দ্র, গাজা সিটির পূর্ণ দখল। সামরিক প্রধানরা মাথা নাড়লেন, সতর্ক করলেন এতে বাড়বে মানবিক বিপর্যয়, ঝুঁকবে অন্তত 50 জন ইসরায়েলি জিম্মির জীবন। কিন্তু তাদের আপত্তি কাগজে রইল, সিদ্ধান্তে নয়। সমর্থনহীন যুদ্ধ প্রস্তুতি। বিশ্ব ইসরায়েলের প্রতি সমর্থন এখন তলানিতে। নিজ দেশেও জনমত বদলে গেছে। জরিপে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষ যুদ্ধ থামাতে চায়, জিম্মিদের ফেরত চায়। কিন্তু নেতানিয়াহু হাঁটছেন উল্টো পথে, কারণ এই অভিযানের মাধ্যমে তিনি সময় কিনতে পারবেন, নিজ রাজনৈতিক অস্তিত্ব রক্ষার সময়। তার জোটের 2 উগ্র ডানপন্থী মিত্র ইতামার বেন গভির এবং বেজালেল স্মোট্রিচ যুদ্ধ বন্ধ হলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছে বারবার। তাদের স্বপ্ন আরও ভয়ঙ্কর, পুরো গাজা দখল, ইহুদি বসতি স্থাপন এবং শেষ পর্যন্ত অঞ্চলটিকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করে নেওয়া। তুলনায় নেতানিয়াহুর নতুন পরিকল্পনা তাদের চোখে অর্ধেক পথ। দ্বিমুখী চাপের খেলা। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন তিনি পুরো গাজার নিয়ন্ত্রণ চান, কিন্তু বাস্তবে প্রথম ধাপ হিসেবে ঠিক করেছেন কেবল গাজা সিটি দখল করা। কাছের শরণার্থী শিবিরগুলো এখনই হাতে নেবেন না, কারণ সেখানে অন্তত 20 জন ইসরায়েলি জিম্মি রয়েছেন। অভিযান শুরুর আগে রেখেছেন 2 মাসের সময়সীমা, যাতে কূটনৈতিকভাবে যুদ্ধবিরতি বা জিম্মি বিনিময়ের সুযোগ থাকে। তবে সেটি আসল উদ্দেশ্য নাকি শুধুই সময়ক্ষেপণ, সেটি নিয়েই প্রশ্ন। সেনা বনাম সরকার। দীর্ঘ 10 ঘন্টার বৈঠকে সেনাবাহিনীর শীর্ষ প্রধান ইয়াল জামির স্পষ্ট বললেন এটি হবে এক বিপজ্জনক ফাঁদ। প্রায় 2 বছরের লড়াইয়ে ক্লান্ত ইসরায়েলি বাহিনী আরও দুর্বল হবে, আর ফিলিস্তিনের মানবিক সংকট চরমে পৌঁছাবে। কিন্তু নেতানিয়াহু শোনেননি। আন্তর্জাতিক মঞ্চে একাকিত্ব পরিকল্পনা ঘোষণার পর জার্মানি সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলোকেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমানোর পথে ঠেলে দিচ্ছে। গাজার অনাহার ও খাদ্য সংকটের ছবি বিশ্ব জুড়ে ইসরায়েলের যুদ্ধকে অগ্রহণযোগ্য করে তুলেছে। মার্কিন সমর্থন থাকা সত্ত্বেও নেতানিয়াহু এখন এক আন্তর্জাতিক নিঃসঙ্গতার মুখে দাঁড়িয়ে। এই পরিকল্পনায় সমর্থন নেই সেনাবাহিনীর, নেই দেশের সাধারণ মানুষের, নেই বিদেশি মিত্রদেরও। তবু নেতানিয়াহু এগোচ্ছেন, কারণ এটিই তার পুরনো পদ্ধতি, যুদ্ধকে দীর্ঘায়িত করা, জিম্মিদের ও গাজাবাসীর দুর্ভোগ বাড়ানো আর নিজের রাজনৈতিক সময়টুকু বাড়িয়ে নেওয়া। গাজার রাস্তায় ধুলো উঠছে, ধ্বংসস্তূপ, আর দূরে ক্ষমতার প্রাসাদে বসে নেতানিয়াহু নিজের বাকি চালগুলো গুনছেন। প্রশ্নটা এখনো ঝুলছে,
এ চালে কাদের জয় হবে আর কাদের সব হারাতে হবে? গাজার আকাশে গুলির ঝড়, রাস্তায় মুখোশধারী ছায়া, ইসরায়েলের পূর্ণ দখলের পরিকল্পনাকে খোলা চ্যালেঞ্জ। গাজার ভোর, ধোঁয়ায় ঢেকে আছে রাস্তাঘাট, দূর থেকে ভেসে আসছে বন্দুকের গর্জন আর মানুষের স্লোগান। এই অস্থির মুহূর্তে হঠাৎ হাজির হলো তারা, হামাসের আল কাসাম ব্রিগেডের মুখোশধারী যোদ্ধারা। শুধু যুদ্ধ নয়, তারা এসেছে এক অদ্ভুত কারণে, উদযাপন করতে। আইডিএফের অবরোধে শ্বাসরুদ্ধ গাজায় একদল চোর আর লুটেরাকে দমন করেছে হামাসের বিশেষ বাহিনী অ্যারো ইউনিট। তারপরেই গাজার আল জালা স্ট্রিটে বেরিয়ে এলো তাদের কুচকাওয়াজ। গলিপথ ভরে গেল মানুষে, কেউ হাততালি দিচ্ছে, কেউ পতাকা উড়াচ্ছে, আর আকাশ ফুঁড়ে উঠছে উদযাপনের গুলি। তবে এর পেছনে আছে এক গাঢ় অন্ধকার। 2023 সাল থেকে ইসরায়েলের লাগাতার হামলায় গাজার পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। আইন শৃঙ্খলা নেই বললেই চলে, লুটপাট, ডাকাতি সবই বেড়েছে কয়েকগুণ। অনেক এলাকায় অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনী নাকি ইচ্ছে করে লুটেরাদের মুক্ত ছাড় দিয়েছে। এর মাঝেই শক্তি প্রদর্শন করছে হামাস। যুক্তরাষ্ট্রভিত্তিক এফডিডি সংস্থার বিশ্লেষক জো ট্রুজম্যানের ভাষায়, ভিডিওতে দেখা যাচ্ছে হামাস প্রকাশ্যে অস্ত্র নিয়ে রাস্তায় টহল দিচ্ছে। এটা প্রমাণ করে যে ইসরায়েল যতই দাবি করুক, হামাসের ক্ষমতা এখন অটুট। ইসরায়েল বারবার বলেছে তারা নাকি গাজায় হামাসের সামরিক ও শাসন ক্ষমতা ধ্বংস করেছে, কিন্তু বাস্তব চিত্র অন্য কথা বলছে। ট্রুজম্যানের মতে, স্থল পরিস্থিতি প্রমাণ করছে হামাস শুধু বেঁচে নেই, তারা সক্রিয়ভাবে লড়ছে এবং জনসমর্থন ধরে রেখেছে। এখনো পর্যন্ত ইসরায়েলের বড় লক্ষ্যগুলো পূরণ হয়নি। সব জিম্মির মুক্তি, হামাসের পূর্ণ পতন এবং গাজা দখল। বরং বিপরীতটা ঘটছে। প্রায় পুরো গাজা জুড়ে হামাস ও মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলো আইডিএফ এর বিরুদ্ধে লড়াই করছে। এমন পরিস্থিতিতে তেল আবিব নতুন পরিকল্পনা করেছে, গাজা শহর দখল করবে। এই খবর ছড়িয়ে পড়তেই বিশ্ব জুড়ে ক্ষোভ, এমনকি ইসরায়েলের ভেতরে অস্থিরতা। কারণ সাধারণ ইসরায়েলিরা মনে করেন গাজা শহরে সামরিক অভিযান মানে বন্দি জিম্মিদের জীবন ঝুঁকির মুখে ফেলা। আর এই জিম্মিদের নিয়েই এসেছে সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। হামাস নাকি তাদের যোদ্ধাদের গোপন নির্দেশ দিয়েছে, যদি ইসরায়েলি সেনারা জিম্মিদের কাছে পৌঁছায় তবে কাউকে জীবিত রাখা হবে না। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের বিকল্প নেই বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জেরুজালেমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের সিদ্ধান্তের সাফাই গিয়ে তিনি বলেন, হামাসকে পরাজিত করে তাদের উদ্দেশ্য পূরণ ছাড়া ইসরায়েলের অন্য কোনো গতি নেই। গাজার পূর্ণ ও স্থায়ী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে নতুন পরিকল্পনা অনুমোদনের অভিযোগ প্রত্যাখ্যান করে নেতানিয়াহু দাবি করেন, দখল নয়, আমরা গাজাকে মুক্ত করতে চাই। তিনি আরও বলেন, গাজার সশস্ত্র গোষ্ঠীদের নিরস্ত্রীকরণের মাধ্যমে নিরাপত্তা নিয়ন্ত্রণ নিশ্চিত করা তাদের লক্ষ্য। এরপর গাজার শাসনভার ইসরায়েলি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।